শুধু ব্যারাকপুর বিধানসভায় একজন ভোটারের ৯ জায়গায় নাম পাওয়া গেছে। আর মমতা ব্যানার্জি এই নৈরাজ্য, এই অপশাসন তৈরি করে রেখেছেন শুধুমাত্র ভোটে জিতবেন বলে। ভোট রক্ষা করবে আর বাবা সাহেব আম্বেদকরের দেশের সংবিধান। তুমি কোন হরিদাস পাল? হ্যাঁ, অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। মুখ্যমন্ত্রী আমরা দেখলাম জ্ঞানেশ কুমার জাতীয় নির্বাচন কমিশন তাদেরকে চিঠি লিখেছেন এবং সেখানে তিনি বলছেন আপাতত স্থগিত করা হোক এসআইআর। কি বলবেন? মুখ্যমন্ত্রী দেওয়াল লিখনটা পড়ে নিয়েছেন। মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে এই এসআইআর এর পর যখন এই যে ভুয়ো ভোটারগুলো, অবৈধ ভোটারগুলো বাদ যাবে, তারপর মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন বিধায়ক হতে চলেছেন। ভবানীপুরের প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এটা ওনার নামের আগে প্রাক্তন শব্দটা জুড়তে চলেছে, এটা উনি বুঝে গেছেন। তাই জন্য উনি মরিয়া প্রচেষ্টা করছেন, সমস্ত রকমের চেষ্টা করছেন যাতে এসআইআর কে আটকানো যায়। আপনি দেখেছেন এসআইআর শুরুর আগে উনি বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি এসআইআর হতে দেব না, এনআরসি হতে দেব না। তারপর উনি বহাল তবিয়তে বেঁচেও রয়েছেন, বহাল তবিয়তে এসআইআরও হচ্ছে। এসআইআর শুরু হওয়ার প্রাথমিক পর্বে উনি একটা আতঙ্ক তৈরি করেছিলেন যে এসআইআর হলেই এনআরসি হয়ে যাবে, কোটি কোটি বাঙালির নাগরিকত্ব চলে যাবে। সেই ঢপ বাঙালি খায়নি। উনি যে ঢপের চপ ভেজেছিলেন সেই ভাজা চপ একদম দোকানেই পড়ে রয়েছে, কোনো বাঙালি সেটা কেনেনি। তারপর উনি কি বললেন? তারপর উনি কিছু মানুষের লাশ খুঁজে আনলেন, জায়গায় জায়গায় থেকে পানিহাটি গেলেন, মুর্শিদাবাদ গেলেন, কোচবিহার গেলেন, লাশ খুঁজলেন যে কোথায় লাশ আছে তার সাথে এসআইআরটাকে জুড়ে দেওয়া যায় কিনা, প্রত্যেকটা মৃত্যুর পেছনে এসআইআর কে জুড়ে দেওয়া যায় কিনা। সেই চেষ্টাও ব্যর্থ হলো। তারপর এই যে বিডিও এবং সরকারি কর্মচারী, স্কুল শিক্ষক, এদের ওপর তাদের বিএলএ-2দের দ্বারা, তৃণমূলের বিএলএ-2দের দ্বারা বিভিন্নভাবে প্রভাব খাটানোর চেষ্টা করলেন। যদি প্রভাবিত হয়ে এসআইআর প্রক্রিয়াটা বিঘ্নিত হয়, যদি এসআইআর প্রক্রিয়াটাকে একটু হলেও ডিরেল করা যায়, সেইগুলো কিছুই হচ্ছে না দেখে উনি এখন বুঝে গেছেন যে এসআইআর হলে ওনার রাজনৈতিক মৃত্যু ঘণ্টা, একটা মৃত্যু ঘণ্টার রাজনীতি উনি শুরু করেছিলেন না 91-92 সালে, এত বড় একটা বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা ধর্মতলায় বাজিয়ে দেওয়ার কথা বলেছিলেন। এসআইআর হওয়ার পর উনি বুঝেছেন ওনার রাজনৈতিক মৃত্যু ঘণ্টা বাজতে শুরু হয়েছে। উনি যেতে চলেছেন, উনি প্রাক্তন হতে চলেছেন। যখন জায়গায় জায়গায় তৃণমূলের একাধিক নাম, যারা তৃণমূলের ভোটার তারা বেরোচ্ছে কি বাংলাদেশি, যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারা কি বেরোচ্ছে, তারা মৃত ভোটার। যারা তৃণমূলকে ভোট দিয়েছে, শুধু ব্যারাকপুর বিধানসভায় একজন ভোটারের ৯ জায়গায় নাম পাওয়া গেছে। মানে সাধারণ মানুষ হিসেবে আপনাদের কারোর কি ৯ জায়গায় নাম আছে? ৯ জায়গা ছাড়ুন, 2 জায়গায় নাম আছে। তৃণমূলের কল্যাণে তৃণমূল এত বড় চোট চিটিংবাজি করেছে ভোটার তালিকা নিয়ে, এক ব্যক্তির ৯ জায়গায় নাম রয়েছে। উত্তর কলকাতায় একটি কেন্দ্রে আমরা দেখলাম একটা ব্যক্তির 18 জায়গায় নাম রয়েছে। 18 জায়গায় নাম একজন ব্যক্তির ভোটার তালিকায়। এই যে একটা মানে এই হলো জালিয়াতির ভোটার তালিকা, যেটা মুখ্যমন্ত্রী এতদিন তৈরি করে রেখেছিলেন। ওনার বিডিও, ওনার এসডিও, ওনার সরকারি কর্মচারীদেরকে নানাভাবে প্রভাবিত করে, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, সেইটা উনি দেখতে পাচ্ছেন ওনার তৈরি এই ভুয়ো ভোটারের সাম্রাজ্য ওনার চোখের সামনে ভাঙতে চলেছে। তাই উনি শেষ চেষ্টা করছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর লেখা চিঠির গুরুত্ব টয়লেট পেপারের মতো নয়। এখন ওকে কেউ গুরুত্ব দেয় না। মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন, মুখ্যমন্ত্রী এর আগে অনেক চিঠি লিখেছেন, কে গুরুত্ব দিয়েছে? কারণ মুখ্যমন্ত্রীর চিঠির কোনো প্রশাসনিক গুরুত্ব নেই, রাজনৈতিক সমীকরণ আছে। মুখ্যমন্ত্রী যে চিঠি লিখছেন তার ভিত্তি কি? কেন এসআইআর আটকাবে? এসআইআরটা আটকাবে কেন? মমতা ব্যানার্জির ভুয়ো ভোটার, ভুতুরে ভোটারের ভোট ব্যাংকটা ভেঙে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে বলে, বাংলাদেশি ধরা পড়ছে বলে মুখ্যমন্ত্রীকে কে অধিকার দিয়েছে এসআইআর আটকানোর? এসআইআর যদি ভালো না লাগে বাইরের দেশে চলে যান, পশ্চিমবঙ্গ ছাড়ুন, ভারত ছাড়ুন, বাইরের দেশে চলে যান। উনি তো চিঠিতে দাবি করছেন যে পরিকল্পনাহীনভাবে জোর করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। ওনার পরিকল্পনা নাই থাকতে পারে, নির্বাচন কমিশনের তো পরিকল্পনা আছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা আছে এবং এসআইআর সফল হচ্ছে, এটার প্রমাণ হচ্ছে নিউ টাউনের বস্তিগুলোতে। দেখুন, যান নিউ টাউনের বস্তিগুলোতে, হাজারে হাজারে বাংলাদেশি অনুপ্রবেশকারী রাতারাতি খালি হয়ে যাচ্ছে। যান আপনি বর্ডারের যায় বিভিন্ন পোস্টে,
হাকিমপুর পোস্ট থেকে শুরু করে বিভিন্ন পোস্টে লাইন দিয়ে অনুপ্রবেশকারীরা দাঁড়িয়ে রয়েছে। আরে আপনাদের ক্যামেরার সামনে, আমাদের কথা বাদ দিন, আমরা নয় রাজনৈতিক কথা বলবো, আপনাদের ক্যামেরার সামনে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বলছে যে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব তৃণমূল বানিয়ে দিত, আমরা বছরের পর বছর তৃণমূলকে ভোট দিতাম। তারা নিজেরা বলছে আমরা বৈধ নাগরিক নই, আমরা অবৈধভাবে অনুপ্রবেশ করে এসেছি। এসআইআর সফল হচ্ছে, এর থেকে বড় দলিল, এর থেকে বড় প্রমাণ কি চাই? আমার আপনার সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে, সরকারি সুবিধা, তাতে এসে ভাগ বসাচ্ছে বিদেশিরা, বাইরের দেশের লোকজন এসে। যে লক্ষ্মীর ভান্ডার আমার আপনার ট্যাক্সের টাকায় চলে, সেই লক্ষ্মীর ভান্ডার আমার দেশের মায়েরা পাচ্ছে না, বাইরের দেশ থেকে এসে বাংলাদেশি মুসলমানরা পাচ্ছে। কেন? মমতা ব্যানার্জির ভোট ব্যাংক বলে। এই জন্য আপনি আমি কষ্ট করে রোজগার করে ট্যাক্স দিই সরকারকে। আপনি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের হেল্প পাচ্ছেন না, আপনি স্বাস্থ্যসাথীর পরিষেবা পাচ্ছেন না, আপনাকে যখন চিকিৎসা করাতে হচ্ছে আপনাকে পয়সা দিয়ে হাসপাতালে গিয়ে নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। আর তৃণমূলের ভোটার বলে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সুবিধা পাচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায়। আর মমতা ব্যানার্জি এই নৈরাজ্য, এই অপশাসন তৈরি করে রেখেছেন শুধুমাত্র ভোটে জিতবেন বলে। এইটা হতে দেব না। পরিকল্পনাহীন নয়, যথেষ্ট পরিকল্পিতভাবেই এসআইআর হচ্ছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে কয়েক জায়গায় বিএলওদের সমস্যা হচ্ছে বা অতিরিক্ত চাপের কারণ, সেই কারণও মুখ্যমন্ত্রী। 15 বছর ধরে রাজ্যে কোনো নিয়োগ নেই, ব্যাপক সংখ্যক সরকারি শূন্যপদ খালি রয়েছে। সরকারি চাকরিজীবী কোথায়? স্কুল শিক্ষক 5 লক্ষ বাকি, গ্রুপ ডি স্টাফ 6 লক্ষ ফাঁকা রয়েছে। কে কাজ করবে? একজন সরকারি কর্মচারী প্রথমত তো বেচারারা ডিএই পাচ্ছে না, তাদের হকের ডিএ পাচ্ছে না, তারপর যে কাজ তাদের হচ্ছে ডবল ডবল প্রেসার পড়ছে তাদের উপর। তো সুতরাং এর জন্য তো মমতা ব্যানার্জির দায়ী। ওনার চুরি জুচ্চুরি চলছে, উনি চাকরি দেবেন না, সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা লুটবেন মানুষের থেকে, গরিব মানুষের থেকে। মানে লাখ লাখ সরকারি কর্মচারী শূন্যপদ খালি থাকবে, উনি বছরের পর বছর নিয়োগ করবেন না। এর দায় কার? মুখ্যমন্ত্রী অপদার্থ, মুখ্যমন্ত্রী অযোগ্য, মুখ্যমন্ত্রী এ রাজ্যের জন্য অভিশাপ। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের জন্য একটা কলঙ্ক। এই কলঙ্ককে যদি বাদ না দেওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গের যে সর্বনাশ আজকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই সর্বনাশ আগামী দিনে ভয়াবহ রূপ নেবে। মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন এসআইআর আপাতত স্থগিত করার জন্য। অন্যদিকে দেখছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় কয়েক লক্ষ ক্যাম্প তৈরি হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সেই ক্যাম্পটা তো আমি মানেই বুঝতে পারছি না। আপনারাও দেখছেন, আমরাও পাড়ায় দেখছি, ভোট রক্ষা শিবির। আরে ভাই, কোন সংবিধান, দেশের কোন আইন তৃণমূল বা কোনো রাজনৈতিক দলকে ভোট রক্ষার দায়িত্ব দিয়েছে? ভোট রক্ষা করবে নির্বাচন কমিশন, ভোট রক্ষা করবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ভোট রক্ষা করবে বাবা সাহেব আম্বেদকরের দেশের সংবিধান। তুমি কোন হরিদাস পাল হ্যাঁ যে তুমি ভোট রক্ষা করছো? তৃণমূলের ভোট রক্ষা শিবির নয়, তৃণমূলের ওগুলো ক্যাম্প নয়, তৃণমূলের ওগুলো জালিয়াতির ক্যাম্প। তৃণমূলের ওগুলো হলো ভোটার তালিকায় যে দুর্নীতি করেছে। তৃণমূল তো দুর্নীতি ছাড়া বাঁচে না, এটাও কিন্তু ভোটার তালিকায় দুর্নীতি, আমাদের জনবিন্যাসে দুর্নীতি। ভাবুন তো, আমার পাড়ায়, আমার শহরে 20,000 25,000 অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে, তৃণমূলের কল্যাণে তারা নাগরিক হয়ে যাচ্ছে। এটা আমার এলাকার, আপনার শহর গ্রামের জনবিন্যাস নিয়ে দুর্নীতি হচ্ছে না? এটা আমার অধিকার হনন হচ্ছে না? আপনার অধিকার হনন হচ্ছে না? আপনার অধিকারের নিয়ে দুর্নীতি তৃণমূল করছে না? এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি। আর এই দুর্নীতিকে যেন রক্ষা করা যায়, যেন ভুয়ো ভোটারকে বাঁচানো যায়, যেন ভুতুরে ভোটারকে বাঁচানো যায়। যে হাজারে হাজারে বাংলাদেশি অনুপ্রবেশকারী আপনাদের সামনে ক্যামেরায় ধরা পড়ছে, সে তাদের যেন ভোটার তালিকায় রেখে দেওয়া যায়, সেই অপচেষ্টার জন্য ভোট রক্ষা শিবির। তৃণমূলের ভোট রক্ষা শিবিরে দেখুন সাধারণ মানুষ যাচ্ছে না, সব দেখবেন বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলমান এরা যাচ্ছে। কারণ সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ তারা বুঝে গেছেন ওই ভোট রক্ষা শিবিরে গেলে, আমরাই বহু জায়গায় খবর পেয়েছি, ভোট রক্ষা শিবিরে তৃণমূল ইচ্ছা করে পশ্চিমবঙ্গের আদি বাসিন্দাদের ভুল করে এনুমারেশন ফর্ম বলে দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে এনুমারেশন ফর্মে ভুলভাবে সেই ফর্মগুলো ফিল আপ করছে, যাতে সঠিক নাগরিকের নাম, বৈধ নাগরিকদের নাম অবৈধদের সাথে যে খসড়া তালিকা বেরোবে সেই সময় বাদ যায় এবং একটা নৈরাজ্য তৈরি হয়, একটা গন্ডগোল তৈরি হয়, যেন মানুষের মনে একটা আতঙ্ক, একটা ভয়, একটা অরাজকতা তৈরি হয় যে বৈধ মানুষ, আমরা বৈধ নাগরিক, মানে 7 পুরুষ 10 পুরুষ ধরে পশ্চিমবঙ্গে রয়েছি, তবু আমাদের নাম বাদ গেল কি করে? এবং মুখ্যমন্ত্রী তখন রাজনীতি করতে পারেন। আমি আপনাদের দর্শকের কাছে বারংবার অনুরোধ করব, তৃণমূলের এই ভোট রক্ষা শিবিরে গিয়ে ফর্ম ভরবেন না,
ওখানে ফর্ম ভরলেই কিন্তু সেই ফর্মে ওরা পরিকল্পিতভাবে ভুল করে দিচ্ছে যাতে করে আপনার ভোটার লিস্ট থেকে নামটা কাটা যায়। এটা তৃণমূলের একটা শয়তানি, এই ফাঁদে পা দেবেন না। অথচ দেখছি সুপ্রিমো তিনি তো চিঠি পাঠাচ্ছেন। কি চিঠি? ওই চিঠির কোন গুরুত্ব আছে? ওই চিঠি আপনি পড়ে দেখেছেন? আপনি তো সাংবাদিক, বলুন আপনি পড়ে দেখেছেন? আপনার পড়তে ইচ্ছা হয় মুখ্যমন্ত্রীর চিঠি? আইপ্যাক লিখে দেয় মুখ্যমন্ত্রী, সেটাই সই মেরে পাঠিয়ে দেয়। তার মালিক, আইপ্যাকের মালিক হেরে ভূত হয়ে গেছে বিহারের মানুষ দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে পাঠিয়ে দিয়েছে। ওইসব চোর চিটিংবাজের দল তাকে পাত্তা দেয়নি। আর আপনি তার চিঠির কি গুরুত্ব আছে? মুখ্যমন্ত্রী বুঝে গেছেন উনি প্রাক্তন হতে চলেছেন, এসআইআর এর পর নাম বাদ যেতে চলেছে। ভাবুন তো, আধারের সাথে লিঙ্ক করে প্রায় ৪৫ লক্ষ মৃত ভোটার অলরেডি ধরা পড়েছে এসআইআর এর ১-২ সপ্তাহের মধ্যে। ৪৫ লক্ষ। ভাবুন, পূর্ণাঙ্গ তালিকা আসার পর তো আপনি দেখবেন ১.৫ কোটি নাম বাদ। তার মানে কতটা জল মিশে রয়েছে বুঝতে পেরেছেন? ওই রেশনের দুর্নীতির মতোই এখানেও দুর্নীতি করে দিয়েছে। সব ভুতুরে কার্ড, সব ভুতুরে ভোটার। শুধু মুখ্যমন্ত্রীর চিঠির কোনো গুরুত্ব নেই। মুখ্যমন্ত্রীর চিঠি হচ্ছে ইস্তফা পত্র দেওয়ার আগে শেষ বাঁচাতে চাইছেন উনি নিজেকে। আমি আবারও বলছি, 6 মাস পর যখন আপনি এই ক্যামেরা নিয়ে, বুম নিয়ে সাংবাদিকতা করতে যাবেন, মুখ্যমন্ত্রী আর বলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে, বলবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন হয়তো তিনি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না। এই যে ঘোষণা করেছেন না যে উনি মঙ্গলবার যাবেন মতুয়াদের ওখানে মিছিল করতে, কিসের জন্য যাবেন উনি? কিসের জন্য যাবেন? একজন প্রতারক, একজন বিশ্বাসঘাতক। মতুয়াদের ভোট নিয়ে 2009, 2011, 2014, 2016 পরপর ভোট নিয়েছিলেন মতুয়াদের। দুহাত ভরে বনগা রানাঘাটের মতুয়ারা আপনাকে ভোট দিয়েছিল। আপনি বলেছিলেন, বড় মার সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন 9 সালে যে আমি সংসদে যাব, কেন্দ্রে জোট সরকার হবে, ইউপিএ 2 সরকার, আমি নিঃশর্ত নাগরিকত্ব দেব। দিয়েতে পেরেছেন? একজন প্রতারক, প্রবঞ্চনা করেছেন, প্রতারণা করেছেন মতুয়াদের সাথে। আজকে যখন তাদেরকে সিএ এর মাধ্যমে উদ্বাস্তু, নবশূদ্র, মতুয়া, হিন্দুদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার, তখন রাজনীতি করতে যাচ্ছেন। সিএ ক্যাম্প বসাতে গেলে কাশীপুর, বেলগাছিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় থ্রেট দিচ্ছেন, অশান্তি করছেন, মারধর করছেন। কেন করছেন? দেশের আইনকে মানতে দিচ্ছেন না এবং তারপর গিয়ে মতুয়াদের নিয়ে রাজনীতি করছেন। এই রাজনীতি করা বন্ধ করুন। বাংলা, বাঙালির জীবন নিয়ে খেলা বন্ধ করুন। এই খেলতে গিয়ে কিন্তু সেই আগুনে আপনার হাত পুড়বে। সিএ এর নাম করে 2020 সালে আগুন জ্বালিয়েছিলেন বাংলায়, আর যেন আগুন জ্বালাতে আসবেন না। এবার আগুনে কিন্তু আপনার রাজনৈতিক ঘর জ্বলবে। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।